টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাওন হাসনান। আজ আমরা কথা বলবো সম্প্রতি দিনাজপুরের বিরল উপজেলায় ভবেশচন্দ্র রায় নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার পূজা উদযাপন কমিটির সহসভাপতি। তার এই মৃত্যুকে বাংলাদেশের ধারাবাহিক ও পদ্ধতিগত সংখ্যালঘু নিপীড়ন বলছে ভারত। অন্যদিকে ভারতের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই নির্দিষ্ট ঘটনায় সরকার নিশ্চিত হয়েছে যে ভুক্তভোগী পূর্ব পরিচিত কয়েকজন ব্যক্তির সঙ্গে বাইরে গিয়েছিলেন। তার পরিবার কারো সঙ্গে বাইরে যাওয়া নিয়ে কোনো সন্দেহজনক বিষয় জানায়নি। এছাড়া তার ময়না তদন্ত প্রতিবেদনে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সেক্ষেত্রে কোনো অপরাধমূলক ঘটনার অভিযোগকে পদ্ধতিগত সংখ্যালঘু নিপীড়ন বলা কতটা যৌক্তিক সে বিষয়ে টিপিএস পডকাস্টে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কথা বলতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাফিজ তানজির। জনাব তানজির, আপনাকে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি হয়তো সম্প্রতি এই ঘটনাটি জেনেছেন যে দিনাজপুরে যে ভবেশচন্দ্র রায় নামে একজন ব্যক্তি মারা গিয়েছেন। তো তার এই মৃত্যুকে ভারত বলছে যে এটি পদ্ধতিগত সংখ্যালঘু নিপীড়ন। এই বক্তব্যটি আসলে কতটা যৌক্তিক? এই বক্তব্যটি আসলে মোটেও যৌক্তিক নয়। কারণ প্রথম কথা হচ্ছে যে আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট আসেনি। সুরতহাল বা ইনকোয়েস্ট রিপোর্ট এসেছে। সুরতহাল তো হচ্ছে জাস্ট ঘটনাস্থলে যে পুলিশ পরিদর্শন করে প্রাথমিক যে রিপোর্টটা দেয় সেটা, আর পোস্টমর্টেম তো হচ্ছে বডি কাটা ছেঁড়া করার পর যে একদম ডিটেইলড রিপোর্ট যেটা সেটা। তো পোস্টমর্টেম রিপোর্ট যেহেতু আসেনি, পরিবারও কোনো দাবি করেনি, পুলিশও বলেনি, সুতরাং আসলে মানে ওনাকে পিটিয়ে মারা হয়েছে বা সংখ্যালঘু নির্যাতন করা হয়েছে এই তথ্যের এখন পর্যন্ত কিন্তু কোনো পরিষ্কার উৎস আমরা কোথাও কোনো সংবাদপত্রে মানে কোনো বিশ্বস্ত সংবাদপত্র বা কোথাও আমরা দেখিনি। এর পুরোটাই হচ্ছে একটি কাল্পনিক মন গড়া বিষয় যেটি ভারত আর কি বলেছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে। সুতরাং এই বিষয়টি আসলে মোটেও যুক্তিসঙ্গত বা তথ্যভিত্তিক নয়। আমরা যেটা দেখছি যে ভবেশের মৃত্যুর প্রায় 4 দিন পরে তার ছেলে স্বপন চন্দ্র বাদী হয়ে বিরল থানায় মামলা করেছেন এবং 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এজাহার করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে। আমরা আরেকটা বিষয় দেখছি, যাদের বিরুদ্ধে অভিযোগ যে রতন এবং আতিক, তারা কিন্তু তার পূর্ব পরিচিত ছিল। তো এই ঘটনাটিকে আপনার আসলে কতটুকু মনে হচ্ছে যে পূর্ব শত্রুতা বা স্থানীয় কোনো বিষয়? জি, সংবাদপত্রের যে মানে খবরগুলো আমি দেখেছি বাংলাদেশের জাতীয় দৈনিকগুলো ইনক্লুডিং টিভিএস, সেখানেও কিন্তু বলা আছে যে মানে যাদের বিরুদ্ধে অভিযোগ এই রতন এবং আতিক, তারা কিন্তু দাদন ব্যবসা বা ওই সুদের ব্যবসার সঙ্গে তারা জড়িত ছিল এবং যিনি মারা গেলেন ভবেশচন্দ্র রায়, উনি কিন্তু তাদের কাছ থেকে লোন নিয়েছিলেন এবং সেই লোন তিনি 1 বছর হলো শোধ করেননি। সুতরাং এই বিষয়টা যেটি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটা হচ্ছে লোন পরিশোধ করা না করা নিয়ে মনোমালিন্য, চাপ সৃষ্টি করা এবং সেই চাপের ফলে ওনার মৃত্যু ঘটা। সুতরাং বিষয়টা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এই রিলেটেড টাকা পয়সা রিলেটেড সমস্যা। এখানে ধর্মীয় কিন্তু কোনো বিষয় আমরা মানে কোনো বিশ্বাসযোগ্য সূত্রে আমরা এখানে কোনো ধর্মীয় বিষয় আমরা দেখিনি। এখানে টাকা পয়সা নিয়ে গন্ডগোলের কারণে, ঝগড়া বিবাদের কারণে ব্লাড প্রেশার হাই হয়ে তিনি মারা গিয়েছেন। বিষয়টা অনেকটা আপাত দৃষ্টিতে প্রাথমিক দৃষ্টিতে এটা মনে হচ্ছে। ডিপার ইনভেস্টিগেশনে হয়তো আরো তথ্য আসবে, কিন্তু কোনো ধর্মীয় বিবাদ বা কোনো ধর্মীয় সংঘাতের কোনো তথ্য কিন্তু আমরা কোথাও আমরা দেখিনি। কোনো অপরাধমূলক ঘটনার অভিযোগ, সেটাকে কি আসলে পদ্ধতিগত সংখ্যালঘু নিপীড়ন বলা যায়? আইনের ভাষা আসলে কি বলছে? পদ্ধতিগত সংখ্যালঘু নিপীড়ন এটা বলা যায় না, কারণ পদ্ধতিগত শব্দটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু সিস্টেমেটিক বলতে কিন্তু একটা কন্টিনিউয়েশনের ব্যাপার থাকে। অর্থাৎ ওই এলাকায় বা আশেপাশের এলাকায় যদি এরকম আরো অনেকগুলো ঘটনা দেখা যায়, যে দেখা গেল যে অনেকগুলো ঘটনা এরকম ঘটছে, সংখ্যালঘুরা মারা যাচ্ছে, নির্যাতিত হচ্ছে এবং তারা সবাই পূজা মণ্ডপের সাথে জড়িত ইত্যাদি, সেক্ষেত্রে কিন্তু একটা সংখ্যালঘুর সন্দেহ, পদ্ধতিগত নিপীড়নের একটা সন্দেহ তৈরি হতে পারে। কিন্তু একদম ওয়ান অফ সিঙ্গেল ইভেন্টকে টেনে এনে যেখানে ধর্মীয় কোনো সংঘাতের কোনো বিষয় নাই, সেখানে কিন্তু আসলে পদ্ধতিগত বিষয় এটা বলাটা কিন্তু আসলে কোনো মানে বিন্দু পরিমাণে যৌক্তিকতা নেই। 5 আগস্টে পট পরিবর্তনের পরে তো আসলে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে আসলে বিশেষ করে রাজনৈতিক কারণে অনেকে আসলে নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু সেখানে কি ধর্মীয় ব্যাপারগুলো ছিল? জি না, সেখানে ধর্মীয় ব্যাপার একটা ধর্মীয় বিষয়ও কিন্তু আমরা কোনো বিশ্বাসযোগ্য সূত্রে আমরা একটা ধর্মীয় বিষয়েও কিন্তু সংখ্যালঘু নির্যাতনের কোনো খবর আমরা দেখিনি, নট এ সিঙ্গল ইনসিডেন্ট এখানে। এবং এখানে এটাও দেখা গেছে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের লোকজনই বিভিন্ন মন্দিরে হামলা করার চেষ্টা করেছে
বিষয়টাকে ধর্মীয় রূপ দেবার জন্য, কিন্তু সেটাও তারা সফল হয়নি এবং কোনো বিশ্বাসযোগ্য সূত্রে কোনো সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় সংঘাতের সূত্র আমরা দেখিনি। যেটা ঘটেছিল যে যারা ফ্যাসিস্ট সরকারের সাপোর্টারদের মধ্যেও কিছু সংখ্যালঘু ব্যক্তি ছিলেন, তারা সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রতিরোধ এবং প্রতিবাদের সম্মুখীন হয়েছিলেন। সেই বিষয়টিকেই কিন্তু ধর্মীয় রূপ দিয়ে ভারত এবং তাদের যে তাবেদার সরকার ছিল শেখ হাসিনার সরকার, তারা কিন্তু এটিকে ধর্মীয় রূপ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন এবং এটা এখনো তারা চালিয়ে যাচ্ছেন। ভারত কিন্তু প্রায়, বিশেষ করে 5 আগস্টের পট পরিবর্তনের পরই যে অন্তর্বর্তী সরকার, তাদের বিরুদ্ধে কিন্তু এ ধরনের অভিযোগ বরাবরই করে আসছে এবং তারা বলছে যে এখানে আসলে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। কিন্তু অন্যদিকে সরকার কিন্তু বারবারই বিভিন্ন ঘটনাকে আসলে স্পেসিফিক এনে তারা বলছে যে না, এ ধরনের মানে ঘটনা আসলে এখানে ঘটেনি। তো আপনি আসলে এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এক্ষেত্রে আসলে কয়েকটা বিষয় বলা খুবই জরুরি, যেহেতু বিষয়টি অনেকগুলি বিষয়ের সঙ্গে জড়িত, সুতরাং বৃহত্তর চিত্র যদি আমরা না দেখি এর গভীরে আমরা যেতে পারবো না। প্রথম কথা হচ্ছে যে ভারত নিজেই আমরা জানি যে তাদের দেশে অজস্র মসজিদ তারা ধ্বংস করছে এবং ওই দেশেই সংখ্যালঘুদের অর্থাৎ মুসলিমদের ব্যাপক আকারে নির্যাতন করা হচ্ছে। সুতরাং তারা মূলত নিজেদের এই দোষ চাপা দেওয়ার জন্য তারা অন্যদের দিকে আঙ্গুল তুলছে এবং একটা স্মোক স্ক্রিন সৃষ্টি করার চেষ্টা করছে। বর্তমানে আমরা জানি ভারতে বর্তমানে যে সরকার ক্ষমতায় আছেন, বিজেপি সরকার, আমরা সকলেই জানি যে সেটি একটি উগ্র জাতীয়তাবাদী এবং সাম্প্রদায়িক সরকার এবং এই সরকারের যিনি প্রধান ব্যক্তি নরেন্দ্র মোদী এবং আরো অন্য যারা আছেন শীর্ষ নেতা অমিত শাহ, ওনারা প্রত্যেকেই কিন্তু একসময় আরএসএস এর ক্যাডার ছিলেন। এই আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এটি কিন্তু ভারতে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ একটি সশস্ত্র উগ্রবাদী এবং জঙ্গি সংগঠন ছিল, যেটি মহাত্মা গান্ধীকে হত্যার জন্য তাদের কিন্তু দীর্ঘদিন নিষিদ্ধ রাখা হয়েছিল ভারতে। সুতরাং তারাই হচ্ছেন মূলত অত্যন্ত নিষিদ্ধ এবং উগ্রবাদী সংগঠন থেকে আসা। আর গুজরাট হত্যাকাণ্ড এবং অন্যান্য ঘটনা তারা যেটি নিজেদের দেশে ঘটিয়েছেন, এই বিষয়গুলো আমরা জানি। তো ওনাদের আসলে মূল যে পরিকল্পনা, এই পরিকল্পনাটি আমরা যদি খুব সংক্ষেপে একটু দেখি যে কেন তারা এই জটিলতা সৃষ্টি করছেন, অন্য দেশকে দোষ দিচ্ছেন, নিজেদের দেশেগুলো করছেন এবং আশেপাশের দেশে এই কাজ করছেন, পুশিন করছেন ইত্যাদি। এটির মূল কারণ হচ্ছে আমরা একটি বইয়ের মধ্যে পাবো, বইটির নাম হচ্ছে হিন্দুত্ব। তো কমিউনিস্ট পার্টির যেমন মূল বই হচ্ছে বা তাত্ত্বিক গ্রন্থ হচ্ছে দাস ক্যাপিটাল, তো ভারতের রাজনৈতিক উগ্র হিন্দুত্ববাদীদের প্রধান বই কিন্তু হচ্ছে এই হিন্দুত্ব নামের একটি বই। আমরা জানি যে বর্তমানে যে বিজেপি সরকার আছে তাদের মাদার অর্গানাইজেশন হচ্ছে আরএসএস, আর আরএসএস এর যেটি মূল সংবিধান বা একদম চালিকা গ্রন্থ সেটি হচ্ছে হিন্দুত্ব। তো এই হিন্দুত্ব গ্রন্থটি রচনা করেছিলেন সাভারকার নামে একজন ব্রিটিশ এডুকেটেড ব্যারিস্টার, যিনি মহাত্মা গান্ধী এবং জিন্নার সমসাময়িক ছিলেন। তো এবং তিনি ভারতের মোস্ট ওয়ান্টেড একজন টেরোরিস্ট ছিলেন ব্রিটিশ আমলে। তো এই বইয়ের একদম মূল কথা, যেটি আমরা দীর্ঘ আলোচনা না যে একদম মূল পয়েন্টটা বলি, ভারতবর্ষের স্বর্ণযুগ সৃষ্টি করতে হলে একটাই পদ্ধতি, সেটা হচ্ছে অখণ্ড ভারত আনতে হবে, অখণ্ড ভারত সৃষ্টি করতে হবে। এই অখণ্ড ভারত কি জিনিস? ঐতিহাসিক কালে যতগুলো দেশ ভারতের অংশ ছিল, ভারত সাম্রাজ্যের অংশ ছিল, সেটা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই সবগুলো দেশ মিলিয়ে একটি রাষ্ট্র তৈরি করতে হবে। অখণ্ড ভারত তৈরি করলেও এত ভয়াবহ ব্যাপার ছিল না, কিন্তু আরো ভয়াবহ ব্যাপার যেটি, ওনাদের মূল লক্ষ্য হচ্ছে, যেটি বইয়ের মধ্যে পরিষ্কার বলা আছে এবং এই বইটি আপনি বিজেপির লাইব্রেরি বা ইলেকট্রনিক লাইব্রেরিতে গেলে অনলাইনে দেখবেন তাদের একটি মূল বই হিসেবে। ভয়াবহ বিষয় যেটি, সেটি হচ্ছে যে ওনাদের মূল যে টার্গেট, যেটি ওই বইয়ের মধ্যে পরিষ্কার লেখা আছে, সেটা হচ্ছে ভারতবর্ষ থেকে সকল বহিরাগত ধর্মাবলম্বীদের বের করে দিতে হবে। এখন বহিরাগত ধর্মাবলম্বী বলতে তারা কিন্তু বুঝিয়েছেন যে সকল ধর্ম ভারতবর্ষের বাইরে থেকে এসেছে, যেমন ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, সেই সকল ধর্মের লোকদের ভারত থেকে বহিষ্কার করতে হবে। এই জন্যই কিন্তু ন্যাশনাল রেজিস্ট্রি অফ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আসাম থেকে লক্ষ লক্ষ মুসলিমকে বের করে দেয়া, তারপরে বাঙালি আখ্যা দিয়ে লক্ষ লক্ষ মুসলিমকে ভারত থেকে বাংলাদেশে পাঠানো, এই যে বিশাল একটা বিষয়, এটা কিন্তু পুরো একটা মাস্টার প্ল্যানের অংশ। আর এই দীর্ঘমেয়াদী বিশাল এই পরিকল্পনা, এটা কিন্তু ওই বইটি কেউ না পড়লে বুঝতে পারবে না। তো ওনারা মূলত সংখ্যালঘু নির্যাতনের কথা বলে তারা আন্তর্জাতিকভাবে তারা আমাদেরকে কালার করার চেষ্টা করছেন এবং ওনাদের যে বিশাল স্বপ্ন যে দীর্ঘমেয়াদে সিকিমের মতো আশেপাশের যে ছোট ছোট দেশগুলো, বাংলাদেশ, নেপাল, সবই তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং এই টার্গেট ফুলফিল করার জন্য তারা কিন্তু প্রকাশ্যেই
তাদের যে জাতীয় সংসদ অর্থাৎ মানে ন্যাশনাল পার্লামেন্ট যেটি ভারতের, সেখানে কিন্তু তারা অখণ্ড ভারতের ম্যাপ লাগিয়েছেন। তাদের সরকারি অফিসগুলোতে অখণ্ড ভারতের ম্যাপ এখন লাগানো হয়েছে এবং সেই অখণ্ড ভারতের ম্যাপের মধ্যে কিন্তু বাংলাদেশ, নেপাল সকল দেশই তারা অন্তর্ভুক্ত করে একটি গ্রেটার ইন্ডিয়া তারা দেখাচ্ছেন। সো এই বিষয়টি আসলে এই এই মানে গ্র্যান্ড স্কিমের সঙ্গে যুক্ত। বাংলাদেশ সরকার এক্ষেত্রে সতর্কতামূলক কি ব্যবস্থা নিতে পারে, বা আন্তর্জাতিক অঙ্গনে এখানে যে সংখ্যালঘুদের যে নির্যাতন হচ্ছে না সেটি তারা কিভাবে আসলে পুরো বহির্বিশ্বকে জানাতে পারে বলে আপনি মনে করেন? আমাদের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের যে অভিযোগ, সেটি রাষ্ট্র হিসাবে মূলত কিন্তু একটি রাষ্ট্রই করছে, আপনি খেয়াল করবেন। এটা কিন্তু ভারতই বলছে, এটা কিন্তু অন্য কোনো দেশ বলছেন আপনি দেখবেন। সো এই ভারতের যে বিশ্বাসযোগ্যতা, যে ক্রেডিবিলিটি, গভর্নমেন্টের ক্রেডিবিলিটি, সেটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে তাদের কথাগুলো ক্রেডিবল না। আর তাদের ক্রেডিবিলিটি রেফুট করার একমাত্র উপায় হচ্ছে তাদের এই যে উগ্র সাম্প্রদায়িক যে পরিচয়, যে পরিচয়ের কারণে এবং যে বিশ্বাসের কারণে তারা এই অযৌক্তিক কথাগুলো বলছেন, যে রিউমার এবং প্রোপাগান্ডা তারা ছড়াচ্ছেন, এই জিনিসগুলো আমাদের শুধু দেশের মানুষের মধ্যেই না, ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনেও আমাদেরকে যে কোনো প্রেস রিলিজের মধ্যে উল্লেখ করতে হবে এবং এগুলো রেফুট করতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।